প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও বিশ্লেষক। মানিক, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিল যুক্তরাষ্ট্র। আনিসুল জারাসহ 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। দৈনিক আমার দেশ, স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, ঢাকার প্রতি বৈরী মনোভাব বদলায়নি দিল্লি। দৈনিক ইত্তেফাক, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক তুলে নিল যুক্তরাষ্ট্র। দৈনিক সমকাল, জামায়াতের এনায়েত 116 কোটি টাকার মালিক, রমজানের 2 লাখ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তর, সস্ত্রীক মাদুরোকে তুলে নিল ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রের হামলা। দৈনিক মানব জমিন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক। দৈনিক কালের কণ্ঠ, বিএনপির বিদ্রোহী অনেককেই বাদ, মনোনয়নপত্র যাচাই বাছাই, ভেনেজুয়েলায় মার্কিন হামলা। দৈনিক কালবেলা, শোকার্ত তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশ, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে স্ত্রীসহ মাদুরোকে ধরে নিয়ে গেল যুক্তরাষ্ট্র। দৈনিক ইনকিলাব, ভেনেজুয়েলায় নজিরবিহীন আগ্রাসন যুক্তরাষ্ট্রের, প্রেসিডেন্ট মাদুরো তার স্ত্রী গ্রেফতার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রেসিডেন্ট মাদুরো তার স্ত্রীকে তুলে নিল মার্কিন বাহিনী, ট্রাম্প তাণ্ডব ভেনেজুয়েলায়। দৈনিক দেশ রূপান্তর, ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। দৈনিক নয়া দিগন্ত, মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র, নির্বাচনে ভারতের বিরোধিতা সবচেয়ে বড় ইস্যু হবে, শাহিদুজ্জামান। দৈনিক বণিক বার্তা, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক বন্দি, ভেনেজুয়েলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। দ্য ডেইলি স্টার, US will run Venezuela, says Trump after military attack topples Maduro is selling large amounts of Venezuela oil. Ousted leader wife to face US justice. Ravels a cause of headache for BNP. The new age looking back 2025, border killings highest in 5 years. US bombs Venezuela, pickups Maduro wife. আমরা এতক্ষণ দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। প্রত্যেকটা পত্রিকার কিন্তু একটা কমন শিরোনাম আমরা দেখেছি, ভেনেজুয়েলা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেই হামলা চালিয়ে ভেনেজুয়েলা হামলা চালিয়েছে এবং রাতে অনেকটা ঘুমন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে চোখ বেঁধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। এবং সবশেষ যে তথ্য আমরা জেনেছি, তাকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালতে আজকে বা যে কোনো সময় তাকে হাজির করে তার বিচার করা হবে, ট্রাম্প বলছে। এবং পরবর্তী শাসন ক্ষমতা কে নিবে সেটা না পর্যন্ত ট্রাম্পই চালাবে, অর্থাৎ শাসন করবে যুক্তরাষ্ট্র। তো আমরা দেখছি এই যে একটা রানিং প্রেসিডেন্টকে এভাবে তুলে নেওয়া চোখ বেঁধে, এ ধরনের এই রাজনীতির ক্ষেত্রে যে আগ্রাসী মনোভাব, অন্য দেশের ক্ষেত্রে কোনো অশনি সংকেত কিনা, কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনকে, এবং এই মুহূর্তে যারা দেখছেন শুভেচ্ছা সবার জন্যে। চোখে লাল কাপড় বাঁধা ষাঁড় যেমন উন্মুক্ততা দেখায়, ঠিক একই রকম কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটা আধিপত্যবাদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মার্কিন সাম্রাজ্যবাদ আবারও যে কোনো কোনো রাষ্ট্রের উপর জুলুম করতে পারে, নিপীড়নের আগ্রাসন ভয়াবহভাবে দেখাতে পারে, এই ঘটনা তার একটা কলঙ্ক তিলক আমি মনে করি। দেখুন, গত 12 ঘন্টায় অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি একটা দাবি করেছিলেন যে মাদুরোকে তুলে নেওয়ার ক্ষেত্রে একজনেরও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু মার্কিন মদতপুষ্টের বাইরের গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যে 120 জনেরও বেশি সেনা নিহত হয়েছে এই ঘটনায়। তো এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা কিভাবে ঘটলো এই সময়ে এসে? মার্কিন প্রশাসন সবসময় নিজেদেরকে গণতন্ত্রকামী, সভ্য বা মানবিক বলে দাবি করে। সেই জায়গায় প্রতিবেশী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে এইভাবে তুলে নেওয়া না, এটা একটা অপহরণ। মানে এটা পশ্চিমা মাস্তানি ছাড়া আর কিভাবে আমরা আখ্যায়িত করব? তো এই ধরনের ঘটনা তারা করিয়েছে। তো এখন আমরা কি দেখছি যে তাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পরে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটা একটা আগ্রাসন। যদিও
মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে যে ভেনেজুয়েলার জনগণ এখন মুক্ত হয়েছে, কিন্তু আমরা যদি সঠিক চিত্রটা দেখি কি দেখব, ভেনেজুয়েলার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে তারা প্রতিবেশী কলম্বিয়াতে পালাচ্ছে। এবং শুধু তাই নয়, দেখুন যে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো গোস্তাভোকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তো এটা কি হতে পারে আগ্রাসনের কি ন্যাক্কারজনক নমুনা? অনেক ধরনের অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে থাকতে পারে। হ্যাঁ, তিনি 2013 সালে ক্ষমতায় আসার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন, তিনি মাদক ব্যবসা করেছেন, এরপর ডিভাইসের মাধ্যমে মার্কিন প্রশাসনে আড়ি পেতেছেন, অনেক ধরনের অভিযোগ করতে পারেন। বা 2024-এ সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেটা গ্রহণযোগ্য হয়নি, সেই নির্বাচনে বিরোধী দলীয় নেতা গঞ্জালেজকে তিনি দেশ থেকে বের করে দিয়েছেন। এসব অভিযোগ থাকার পরেও আপনি আরেকটি দেশের সার্বভৌমত্বে তো আঘাত করতে পারেন না, তাকে তো আপনি এভাবে আগ্রাসনের মধ্যে ফেলতে পারেন না। সেখানে যদি গণ অভ্যুত্থান হতো, জনগণ যদি ক্ষুব্ধ হতো, জনগণের প্রতিবাদের তোড়ে যদি মাদুরো পালিয়ে যেত, তাহলে তো কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু আরেকটি দেশ সরাসরি নগ্ন হস্তক্ষেপ করবে, এটা অপ্রত্যাশিত। আমরা যদি একটু পেছনে যাই, 1999 সালে হুগো শ্যাভেজ ক্ষমতায় আসেন। হুগো শ্যাভেজের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাদুরো, এবং খুবই ব্যতিক্রমী জীবনের অধিকারী এই মাদুরো। তৃণমূল থেকে উঠে এসেছেন, তিনি একসময় বাস চালক ছিলেন, তারপরে নানা কাজখড় পুড়িয়ে হুগো শ্যাভেজের একজন ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট হয়েছেন হুগো শ্যাভেজের মৃত্যুর পর। তিনি সমাজতান্ত্রিক যে রাষ্ট্রের ধারণা তৈরি করেছিলেন হুগো শ্যাভেজ, সেটাই অনুসরণ করছিলেন। এখন এই প্রশ্নটা আসতে পারে যে এত ভয়াবহভাবে ডোনাল্ড ট্রাম্প কেন মাদুরোর উপর ক্ষেপলেন? কারণ মাদুরো গত 12 বছরে যে নীতি তৈরি করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মার্কিন নীতির পরিপন্থী। অনেকটা ঝুঁকে গিয়েছিলেন ইরান এবং রাশিয়ার দিকে। আবার মাদুরোর যে গুরু হুগো শ্যাভেজ, তিনি তো প্রচণ্ডভাবে মার্কিন বিরোধী ছিলেন। আফগানিস্তান এবং ইরাকে মার্কিন আগ্রাসনের তিনি কঠোর সমালোচক ছিলেন। সব মিলিয়ে মার্কিন প্রশাসনের জন্যে খুবই বিপজ্জনক একজন ব্যক্তি ছিলেন মাদুরো। তো মানে বিপজ্জনক ব্যক্তি হলেই তাকে আমি রাতের বেলায় ঘুমের মধ্যে শোবার ঘর থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাব, এটা কি হয়? এই যে ঘটনাটা ঘটলো, এটা তো পর্যালোচনা হবে। এর আগেও 80-র দশকে পানামার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছিলেন এই মার্কিন প্রশাসন। সেই ঘটনাও তো একটা কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে আছে। আমরা মার্কিন সাম্রাজ্যবাদের অনেক ধরনের রূপ দেখেছি, ইরাকে দেখেছি, আফগানিস্তানে দেখেছি। আফগানিস্তানে কি হয়েছে, 2021 সালে তাদেরকে লেজ গুটে পালাতে হয়েছে। আবার ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল তা তো শেষ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। সাদ্দাম হোসেনকেও তো ইরাকের মাটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এইসব ঘটনার পুনরাবৃত্তি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদের মধ্যেও উদ্বেগ বাড়ায়। আমরা এটা প্রত্যাশা করি না। আমরা চাই প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্র তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখুক, কেউ আধিপত্যবাদের নখর দিয়ে তাকে ক্ষতবিক্ষত না করুক, এটাই আমাদের প্রত্যাশা। তবে বিশ্লেষকরা বলছেন যে আপনার ভেনেজুয়েলা হচ্ছে তেলের ভান্ডার, যেটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিশ্বের 1/5 তেল মজুদ আছে। এবং আমেরিকার অর্থাৎ যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলা এখন 303 বিলিয়ন ব্যারেল তেল আছে। এবং এই তেলের ভান্ডার নেওয়ার জন্যই কিন্তু মূলত ভেনেজুয়েলা এই আক্রমণ। এর ফলে আমরা দেখেছি যে বিশ্বে বাণিজ্য তেলের বাজারে কিন্তু একটা প্রভাব পড়বে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আপনি দেখুন, অনেকেই মনে করেন যে সৌদি আরব হচ্ছে সবচেয়ে বড় তেল উৎপাদক, আসলে কিন্তু তা নয়। পরিসংখ্যানে বলছে যে ভেনেজুয়েলা হচ্ছে সবচেয়ে মজুতের দিক দিয়ে এবং খনির দিক দিয়ে সবচেয়ে বৃহৎ তেল উৎপাদক রাষ্ট্র। তো এই তেলের দিকে নজর মার্কিন প্রশাসনের অনেক আগে থেকেই ছিল। 1 সপ্তাহ আগে মাদুরোকে স্পষ্টভাবে ট্রাম্প বলেন যে আপনি আত্মসমর্পণ করুন, আপনি ক্ষমতা ছেড়ে দিন, আপনার জন্য দেশের বাইরে মানে ভেনেজুয়েলার বাইরে আমি চমৎকার শান্তিপূর্ণ একটা ব্যবস্থা তৈরি করে দেব বা আশ্রয়ের ব্যবস্থা করব। তো তখন মাদুরো বলেছিলেন যে না, আমি কেন এই দাসত্বের জীবন বেছে নেব। কিন্তু শেষ পর্যন্ত মাদুরো এটাও বলেছেন যে প্রয়োজনে আলাপ আলোচনা এবং সমঝোতার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে চাই। সেটার জন্য অপেক্ষা করলেন না ট্রাম্প। ট্রাম্প একটা অধ্যত মাস্তানি দেখালেন। আধিপত্যবাদের নগ্ন থাবা যে কি ভয়াবহ হতে পারে সেটা আমরা দেখলাম। আমরা যখন বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য নিয়ে কথা বলছি বা প্রতিবাদ মুখর হচ্ছি, তখন আমরা বিশ্বের আরেক প্রান্তের এই ধরনের আধিপত্য দেখলাম, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নিঃসন্দেহে
এর পেছনে তেল বাণিজ্য আছে, এটা তো স্পষ্ট করেই বলা যায়। কিন্তু একটা জিনিস দেখেন, অবাক, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তুলনামূলকভাবে খুব কম প্রতিক্রিয়াই দেখিয়েছে। ইরান এবং রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে, 2-3 ঘন্টা পরে খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে চীন প্রতিক্রিয়া দেখিয়েছে। অর্থাৎ প্রতিবাদগুলো জোরালো হচ্ছে না। আমার মনে হয় যে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে যে কি ঘটনা ঘটলো, এটা তো নিকট অতীতে ঘটেনি। তো সামনের দিনে এটা নিয়ে নানা ধরনের পর্যালোচনা হবে এবং এর জন্য অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ডিফেমের মধ্যেই পড়বে। তারা তাদের ইমেজকে নষ্ট করলো, তাদের যে গণতান্ত্রিক চিন্তা, মানবিকতার কথা, সেগুলো সবই আসলে ধুলোয় ধূলিসাৎ হবে এই ঘটনার মধ্য দিয়ে। গত বছর অর্থাৎ 2025 সালে আমাদের কাছে একটা তথ্য আমি পেয়েছি, সেটা হচ্ছে এই ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশেষ করে 7টি দেশে হামলা করেছে ট্রাম্প, এবং এর মধ্যে মুসলিম প্রধানই হচ্ছে 6টি। 7টার মধ্যে 6টি হচ্ছে মুসলিম প্রধান। আপনি এখন জানেন যে ইরানের সাথেও কিন্তু আবার দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে, এবং সেখানে হয়তো বা যে কোনো মুহূর্তে আবারও অ্যাগ্রেসিভ হতে পারে। তো আমার কথা হচ্ছে এই যে আমেরিকার সাম্রাজ্যবাদীদের আধিপত্য এবং এটা বিস্তৃতি লাভ করছে, পলিটিক্যাল পোলারাইজেশন হচ্ছে বিভিন্ন দেশে, যে মিত্র দেশগুলো অর্থাৎ যারা আপনি যেটা বলছেন ভেনেজুয়েলার পক্ষে যে রাশিয়া, এগুলো এবং যারা চীন, এগুলো জোরালো ভূমিকা নিতে পারছে না কেন? এখানে কি কোনো আপনার ডিপ স্টেট বলে যে কথাগুলো আছে সেগুলো কাজ করছে কিনা? প্রত্যেকেই আসলে তার নিজের স্বার্থ নিয়ে কাজ করছে। এখানে অনেকগুলো সমীকরণ আছে। দেখুন, ভেনেজুয়েলা সবসময়ই রাশিয়ার পক্ষে ছিল, ইরানের পক্ষে ছিল, তাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তিও আছে। কিন্তু এরপরেও শক্ত স্ট্যান্ড কেন নিতে পারছে না রাশিয়া বা ইরান বা চীন? কারণ নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন নিয়েই তারা আসলে অনেক ব্যতিব্যস্ত আছেন। ফলে তারা খুব ধীর স্থির প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত আমরা পুতিনের সেই ধরনের সোচ্চার কণ্ঠ শুনিনি ভেনেজুয়েলার পক্ষে, অথচ শোনা প্রয়োজন ছিল। এটার মূল কারণই হচ্ছে যে ধরুন রাশিয়া ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে জড়িয়ে গেছে। রাশিয়া কিন্তু এই ধরনের আগ্রাসন করেনি। রাশিয়া চাইলে একইভাবে ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলে আনতে পারতো, সেটা করেনি। বন্ধের ভালো বলা যায়। এই যে ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করলেন, তো এটা এখন প্রতিক্রিয়া কম হচ্ছে, কিন্তু ধীরে ধীরে যখন পর্যালোচনা হবে মার্কিন এই নীতিটা নিন্দিতই হবে। দেখুন, অবাক ব্যাপার হচ্ছে গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিবেশীদের নিয়ে একটা নীতি তৈরি করেছে যে আমার নিয়ন্ত্রণের বাইরে কেউ যেতে পারবে না, আমার নিয়ন্ত্রণের বাইরে গেলেই সেটা মার্কিন সার্বভৌমত্ব বিরোধী বলে মনে করব। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলা, তার উপর আপনি হস্তক্ষেপ করবেন, করে বলবেন যে না, এটা আমার সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। এটা কি হতে পারে? তো তাদের কূটনৈতিক এই যে নীতি, এই যে আদর্শ তারা নির্ধারণ করেছে, এটাই তো আসলে একটা বিভ্রান্তির বিলাস। তো সুতরাং আমার মনে হয় যে সামান্য লাভ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের আদতে শেষ জায়গায় গিয়ে তারা ক্ষতিগ্রস্তই হবে। অবশ্যই আরেকটা বিষয় আপনি আলোচনা করবো, যেটা আধিপত্যবাদ সহ আপনি বলছিলেন, আপনার যেটা কূটনৈতিক ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে কিন্তু আবার ক্রীড়াঙ্গনের প্রভাব পড়েছে। আপনি জেনেছেন মুস্তাফিজুরকে আপনার ফেরত দেওয়ার জন্য ভারতের উগ্রবাদী যেই গোষ্ঠীগুলোর দাবির প্রেক্ষিতে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া ক্রিকেট বোর্ড তাকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন, এবং এই নিয়ে ব্যাপক সমালোচনা এবং আলোচনা হচ্ছে। তো আমরা দেখছি বাংলাদেশ ভারত দুই দেশের যে কূটনৈতিক সম্পর্কের যেই টানাপোড়েন, বিশেষ করে শেখ হাসিনাকে আপনার 5 আগস্ট পরবর্তী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ, এর মাঝখানে হঠাৎ করে আবার যে এই যে ক্রিকেট ইস্যু নিয়ে, এটা কিভাবে দেখছেন? কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, খুবই সুনাম তিনি সারা বিশ্বে অর্জন করেছেন। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি ক্রিকেট অঙ্গনে আইকনে পরিণত হয়েছেন। আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের জন্য নিঃসন্দেহে গর্ব, লাল সবুজ পতাকার একজন প্রতিনিধি। তিনি তো মানে যেচে যাননি ভারতের আইপিএলে খেলতে। তাকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে। সেটাই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে, এবং আপনি বললেন 9 কোটি 20 লাখ রুপি, বাংলাদেশি টাকায় 12 কোটি টাকা। এরপরে তাকে এই যে বহিষ্কার করে দেয়া হলো, কি কারণ? যে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আপত্তির কারণে। বাংলাদেশে তো এই ধরনের ঘটনা আমরা চিন্তাও করতে পারি না। ভারতে কত ঘটনা ঘটছে সাম্প্রদায়িক। কয়েকদিন আগের ঘটনা, কেরালার ছত্তিশগড়ে একজন মানুষকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো।
পরে দেখা গেল যে তিনি বাংলাদেশের না, তিনি বাংলা ভাষাভাষী কলকাতার মানুষ, মানে পশ্চিমবঙ্গের মানুষ, আর তার নাম হচ্ছে রামনারায়ণ। কিছুদিন আগে, এক সপ্তাহ আগের ঘটনা, উড়িষ্যায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, মুসলিম যুবক। পরে দেখা গেল তিনি পশ্চিমবঙ্গের। এবং গত বড়দিনের উৎসবে কী ধরনের বিভৎসতা আমরা দেখেছি, ধারাবাহিকভাবে সাম্প্রদায়িকতার ঘটনা ঘটছে। তো এই রকম একটা স্পর্শকাতর পরিস্থিতিতে, যেখানে জয়শঙ্কর এলেন দুদিন আগে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণতার বার্তা নিয়ে এলেন, সেই সময়ের মধ্যে আবার ক্রীড়াঙ্গনে একটা কালো দাগ সৃষ্টি তারা করলেন। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই, কারণ তিনি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কেকেআরে অন্তর্ভুক্ত হয়েছেন, শাহরুখ খান সেই টিমের মালিক, তাকে নিয়েছেন। তাকে কি আপনি কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখেই আপনি তাকে বাদ দিতে পারেন? তো আমার নজরুলের সেই কবিতার অংশ মনে পড়ছে যে, ওহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক, প্রেম অভেদ। আমরা উদার থাকতে চাই, আমরা ন্যায্যতার প্রশ্নে অনড় এবং অটল থাকতে চাই। আরেকটা ঘটনা খুব মনে পড়ছে, আপনি নিশ্চয়ই জানেন, যে ব্রিটিশ আধিপত্য যখন শুরু হলো এই উপমহাদেশে, একই পন্থায় কিন্তু ব্রিটিশরা কী করেছিল, বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ শাসক, তাকে উৎখাত করে দিয়েছিল। তিনি নিঃস্ব অবস্থায় মিয়ানমারের রেঙ্গুনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তো দেখুন, যুগ যুগ ধরে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদী বিরোধী মনোভাব মানুষের, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যেও আছে। বাংলাদেশের মানুষ কখনোই সংঘাত চায় না, আগ বাড়িয়ে যুদ্ধ চায় না, কিন্তু যেখানে ন্যায্যতার প্রশ্ন, যেখানে অধিকারের প্রশ্ন, সেখানে তো বাংলাদেশের মানুষ কথা বলবেই। আজকে মুস্তাফিজের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটলো, এটা তো সম্পূর্ণ অন্যায্য এবং অপ্রত্যাশিত আচরণ। আমি মনে করি যে ভারতের প্রতিবেশী সুলভ আচরণ করা প্রয়োজন। প্রতিবেশী কখনোই বদলানো যাবে না, সেই জন্যে তাদের কূটনৈতিক পন্থাতেও পরিবর্তন আনা দরকার। ভালো বলছেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার, যেটা আপনি বললেন যে কূটনীতিকে আমরা ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ ভারতের সাথে আমাদের নিয়ারেস্ট প্রতিবেশী হচ্ছে ভারত, তাদের সাথে আমরা সবসময় যাবো ন্যায্যতার ভিত্তিতে, যেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা কি চাই? আমরা দাদাগিরিটা চাই না, বড় ভাই সুলভ আচরণ চাই না। আমাদের ভূখণ্ডের আয়তন হয়তো ছোট, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা তো আমাদের কাছে অনেক বড়, জীবনের চেয়েও বড়। তো এই সার্বভৌমত্বে যখন আরেকটা প্রতিবেশী দেশ আঘাত হানবে, আমাকে যখন আমার সিদ্ধান্ত নিতে দেবে না আমার প্রতিবেশী দেশ, তখন তো সেই দেশ কখনোই বন্ধু নয়। ব্রিটিশরা সরাসরি ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে আধিপত্যবাদ জারি করেছিল, আর ভারত 1971 সালে বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু 54 বছর ধরে এই দেশটি যে আচরণ আমাদের সঙ্গে করেছে, সেটা তো অনাকাঙ্ক্ষিত। ভারতের জনগণের সঙ্গে আমাদের কিন্তু কোনো বিভেদ নেই। ভারতের জনগণও আমাদের দুঃখে সহমর্মী হয়, আমাদের সুখে আনন্দিত হয়। সমস্যাটা হচ্ছে ভারতের নীতির। আমরা ভারতের কথা বলছি মানে ভারতের সরকারের বাংলাদেশ নীতি নিয়ে কথা বলছি। আমরা তো ভারতের জনগণের ক্ষতি চাই না। তারা যেমন আমাদের মঙ্গল চায়, ঠিক আমরাও মঙ্গল চাই। আমি এমনও দেখেছি যে কলকাতা প্রেস ক্লাবে বাংলাদেশের মানুষ যেন ন্যায্য পানির হিস্সা পায়, সেই জন্যে কলকাতার বিশিষ্ট নাগরিকরা প্রতিবাদ সভা করছেন। আমাদের এইখানে যখন কোনো দুর্যোগ আসে, গোটা ভারতের মানুষই কিন্তু উদ্বেগের মধ্যে পড়েন, বাংলাদেশকে নিয়ে ভাবেন। তো মানুষে মানুষে কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো যারা নীতি তৈরি করে আমাদেরকে শাসন করতে চান, সেইখানে। ওকে, নির্বাচনের ইমেজ বলছে আপনার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজকে শেষ দিন। এই পর্যন্ত, গতকাল পর্যন্ত ঢাকা মহানগরীর সহ আপনার ঢাকা মহানগরীতে 20টি আসনে 2 শতাধিক মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাসনিম যারা, জাপার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ অসংখ্য, অবশ্যই তারা আপিল করতে পারবেন। কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ আছে। তো আমরা দেখেছি যে মনোনয়নপত্র, অনেক হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আবার অনেকেরই বাদ দিয়ে যাচ্ছে। এ নিয়ে রাজনৈতিক মাঠে আপনার ক্রমেই আপনার নির্বাচন কেন্দ্রিক উৎসবের যে বিরাজ, সেটা বিরাজ করছে। অন্যদিকে কয়েক জায়গায় আবার বিশৃঙ্খলা, কিছু আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো অবনতি করছে। যেমন যশোরে গতকাল সন্ধ্যায়, যশোরে শঙ্কর পাশা এলাকায় স্থানীয় বিএনপির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তো আমরা দেখেছি নির্বাচন যত এগিয়ে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একটু ক্রমান্বয়ে যেন অবনতির দিকে যাচ্ছে। কিভাবে দেখবেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখছি যে মনোনয়নপত্র অবৈধ হয়ে যাচ্ছে। গাইবান্ধার একটা ঘটনা, এমপিওভুক্ত কলেজের শিক্ষক হবার কারণে একজনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে, আবার আরেকজন এমপিওভুক্ত শিক্ষক, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
পরে নির্বাচন কমিশনে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন তখন কমিশনের পক্ষ থেকে জানানো হলো যে এটা আসলে আমাদের ভুল হয়েছে, আমরা ঠিক করব। তো অনেকের মনোনয়নপত্র অবৈধ হচ্ছে, কারণটা কি? দুটো পক্ষই দায়ী। একটা হলো নির্বাচন কমিশন এখানে দায় আছে, আরেকটা হচ্ছে প্রার্থী যারা যথাযথভাবে আসলে আবেদনটি পূরণ করতে পারছেন না। দেখুন, হলফনামা কিভাবে পূরণ করা হবে বা কিভাবে উপস্থাপিত হবে, আমি মনোনয়নপত্রটার মধ্যে কি কি তথ্য দেব, কোনটা পূর্ণাঙ্গ তথ্য কোনটা অপূর্ণাঙ্গ তথ্য, এই বিষয়ে প্রার্থীদেরও একটা বিস্তারিতভাবে ধারণা রাখা প্রয়োজন যেমন। আর অন্যদিকে নির্বাচন কমিশন যদি ছোটোখাটো বিষয়ও আটকে দেয় তাহলেই তো বিপত্তি। যেমন কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে, এটা খুব ভালো দিক যে স্থগিত করা হয়েছে, অপূর্ণাঙ্গ তথ্য থাকলে সেটাকে পূরণ করে আনবার জন্য বলা হয়েছে। এখন নির্বাচনটা হতে হবে উৎসব মুখর, অংশগ্রহণমূলক, সব মত পথ ভিত্তিক, মানুষ যেন এখানে অংশ নিতে পারে। সেই জায়গায় যদি খুবই জটিলতা করা হয় তাহলে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে যাবেন। যদিও এখন তারা নির্বাচন কমিশনে আপিল করবেন, কমিশন যদি সেটা না গ্রহণ করে তাহলে উচ্চ আদালতেও যেতে পারবেন, প্রক্রিয়া আরও বাকি আছে। কিন্তু এই যে বাতিল হচ্ছে, এটা নিয়ে একটা ভীতি সঞ্চারিত হচ্ছে। বরিশালের এক অঞ্চলে দেখলাম যে বিএনপি এবং জামাত দুজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তো তাহলে নির্বাচনটা হবে কিভাবে, তাই না? তো এক্ষেত্রে প্রয়োজনীয় উদারতা দেখানোর দরকার আছে বলে আমি মনে করি নির্বাচন কমিশনের। আর অন্যদিকে প্রার্থীদেরও সচেতন হওয়া প্রয়োজন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে হলফনামায় উল্লেখিত তথ্য। দেখুন, আপনি হলফনামায় যে তথ্যগুলো উল্লেখ করলেন তা যথাযথ আছে কিনা, আপনি বাংলাদেশি নাগরিক না ব্রিটিশ নাগরিক, দ্বৈত নাগরিক কিনা, এই প্রশ্ন যেমন আছে। আপনি সম্পদ বিবরণী সঠিকভাবে তুলে ধরেছেন কিনা। বাংলাদেশের জনগণের এই হলফনামার তথ্য ছাড়া আর কোনোভাবে রাজনীতিকদের সম্পদের তথ্য জানার কোনো উপায় নেই। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকেই মনে করেছিলাম যে রাজনীতিকরা হয়তো তাদের সম্পদের হিসেব উপস্থাপন করবেন। আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যরাই তো আসলে উপস্থাপন করেননি। আমাদের প্রত্যাশা ছিল দায়িত্ব নেওয়ার সময় তারা সম্পদের হিসাব দেবেন এবং দায়িত্ব থেকে যখন চলে যাবেন তখন দেবেন, দু একজন ছাড়া। নাহিদ ইসলাম এইটা করেছিলেন। যাই হোক, তো সেইখানে আবার কি দেখতে পাচ্ছি যে টকশো করে একজন আয় করেছেন বছরে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এটা কি সম্ভব? এরপরে আরেকটা দেখলাম যে পরামর্শক হিসেবে তিনি কাজ করে 5 কোটি টাকা আয় করেছেন। তো কোথায় তিনি পরামর্শ দিলেন, কাকে দিলেন, এই বিষয়গুলো তো জনগণ জানতে চায়, স্পষ্ট করা দরকার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে প্রশ্নটি আপনি করেছেন যে যশোরে যে ঘটনাটি ঘটল, বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এটা তো ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। নির্বাচনের আর 1 মাসের সামান্য কিছু সময় বেশি আছে, এই সময়ের মধ্যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, দায়িত্ব কার? অবশ্যই নির্বাচন কমিশনের। বারবার বলা হচ্ছে যে ঐতিহাসিক একটা নির্বাচন করা হবে, তো ঐতিহাসিক নির্বাচনের কোনো নজির তো আমরা দেখতে পাচ্ছি না। অবৈধ অস্ত্র গত 16 বছরে যে বাংলাদেশে ঢুকেছে, এখনও গতকালকে সরকারের তরফ থেকেই বলা হয়েছে যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো সরকারের পক্ষ থেকে তো উদ্বেগ প্রকাশ করা দায়িত্ব নয়, ব্যবস্থা নিতে হবে। সেই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আমরা ফলপ্রসূ হতে দেখছি না। এরপরে এই প্রশাসনের ভেতরেই যারা অপরাধী আছেন, যারা 16 বছরে আইনের কাঠামোর মধ্যে থেকে মানে আইনের কাঁধে বন্দুক রেখে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধেও তো আপনি শাস্তি নিশ্চিত করতে পারেননি। তারা তো সুযোগ পেলেই যে কোনো অন্যায্য আচরণ করবে বা অনিয়ম করবে। তো এই কাজগুলো যদি নির্বাচন কমিশন স্পষ্টভাবে না করতে পারে তাহলে এই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করা যায় না। সংঘাত হবেই, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। দেখুন, আমরা প্রত্যাশা করেছিলাম, আমি কয়েকটি টকশোতে বলেছি, গতকালকে বলেছি যে আমাদের নির্বাচন কমিশন বলেছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিটিভি থাকবে। হঠাৎ করে অর্থ উপদেষ্টা বলে দিলেন যে আমাদের বাজেট নেই। এটা কোনো কথা? 1000 কোটি টাকার নির্বাচন, এর মধ্যে 100-200 কোটি টাকার জন্য এই বডি ক্যামেরা এবং আপনি সিসিটিভি কিনবেন না? প্রয়োজনে জনগণের কাছে আপনি হাত পাতুন, প্রবাসীদেরকে বলুন যে আমার টাকা প্রয়োজন, সুষ্ঠু নির্বাচন করতে চাই, বডি ক্যামেরা কিনবো। এই ব্যবস্থাগুলো যদি সরকার না নিতে পারে তাহলে সুষ্ঠু নির্বাচনের আশা সুদূর পরা হতো। আমি মনে করি যে বোধোদয় হবে সরকারের এবং নির্বাচন কমিশনের, তারা সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেল
পঞ্চম দিন আজকে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি, যে শোক কর্মসূচি সেটা চলছে। আমরা দেখেছি আজকে সকাল থেকেও বেগম জিয়ার সমাধিতে মানুষ শ্রদ্ধা জানাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। তো দেশের এই ক্রান্তিকালে, এই রাজনৈতিক সংকটের মুহূর্তে বেগম জিয়ার মতো একজন নেত্রী দরকার ছিল, এটা কিভাবে দেখবেন? বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। তবে এটা প্রচণ্ড আশাবাদ তৈরি করেছে বেগম খালেদা জিয়া যে পথ রচনা করে গেছেন, সেটা অভাবনীয়, ঐক্যের পথ, ভালোবাসার পথ। গতকালকে তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে রাজনৈতিক সীমা ছাড়িয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের হয়ে উঠেছেন। সত্যিকার অর্থেই দল মত পথ নির্বিশেষে প্রত্যেক মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। এটা একটা বিরল ঘটনা আমি মনে করি। আমার ইতিহাসের পেছনে একটা তথ্য মনে পড়ছে যে ত্রয়োদশ শতাব্দীতে ভারতবর্ষের প্রথম মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া। তিনি শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। অভাবনীয় প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সামরিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন ভাইয়ের দ্বারা, আবার তিনি ক্ষমতা উদ্ধার করেছিলেন। তিনি তুর্কি গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তুর্কি গভর্নররা দিল্লি থেকে পালিয়ে গিয়েছিলেন। তো আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঠিক সেই ত্রয়োদশ শতাব্দীর সুলতান রাজিয়ার মতো মনে হয়, যে তিনি যে নেতৃত্বের উদাহরণ রেখে গেছেন তা বিরল। আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিক যখন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি যে আমাকে পরামর্শ দিয়েছেন বা সাহস জুগিয়েছেন, এটা তো আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রেরণা হয়ে থাকবে। সুতরাং বেগম খালেদা জিয়ার যে উদারতা, গণতন্ত্রের পথে অনড় আপোষহীনতা, সেই নীতিকে যদি আমরা ধরে রাখতে পারি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে নিরপেক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা, সেটাকে আমরা ধারণ করতে পারলেই আগামীর নতুন বাংলাদেশ নির্মাণের পথ আরও সুন্দর হবে। তবে তারেক রহমানের নেতৃত্ব বা তারেক রহমানকে সামনে এটা কি কত চ্যালেঞ্জ হিসেবে কতটুকু সম্ভব হবে সেটা? তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে, মানে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একজন সৎ বাতিঘর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পথ ধরে হেঁটে যাওয়া এবং বেগম খালেদা জিয়া এই নিকট অতীতে যে নীতি রেখে গেছেন, যে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন, সেই পথে এগিয়ে যাওয়া। এটা যদি তারেক রহমান করতে পারেন, তাহলে একদিকে যেমন তার দল আরও গণমানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, মানুষের প্রত্যাশা পূরণ করবে, একইভাবে তিনিও মানুষের কাছে আরও অধিকতর মর্যাদায় আসীন হবেন। আরেকটি বিষয় আপনি খুব সংক্ষিপ্ত, আমরা অনুচ্ছেদ শেষ প্রান্তে, আপনি জানাচ্ছেন গতকাল রাত থেকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকে, আপনার মাহাদিকে গ্রেফতার করা হয়েছে এবং সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যে আপনারা দেখেছেন, সেটা নিয়ে তাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। রাতভর সেখানে তাকে জামিন নেওয়া হয়নি, আজকে সকালে আবার কোর্টে বোধহয় হাজির করা হয়েছে এবং এক্ষেত্রে আপনার পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়েছে। এটা কিভাবে দেখছেন? এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি। এটা আসলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভঙ্গুরতা, সেটাকেই দিক নির্দেশ করছে। এখন ঘটনা হচ্ছে এই ধরনের বিষয়গুলো কেন সামনে আসবে? একটা বিষয় হলো যে মব তৈরি, বিভিন্ন জায়গায় মব হচ্ছে। আরেকটা বিষয় হলো যে পুলিশ প্রশাসন অন্যায্য আচরণ করছে, কাউকে অহেতুক ধরে নিয়ে আসা বা কারোর উপর জুলুম নিপীড়ন করা, কাউকে ট্যাগ দিয়ে কোনো একটা মামলায় জড়িয়ে দেওয়া বা মামলা বাণিজ্য করা, এই জায়গা থেকে তো আমরা উত্তরণ ঘটাতে পারিনি। তো এখন হবিগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার নানা দিক আছে এবং আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কয়েকজন উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন, কিন্তু তাদের কোনো সাড়া পাননি। পুলিশ প্রশাসনকেও ফোন দিয়েছেন, পুলিশ প্রশাসন বলেছেন যে আমাদের আসলে করার কিছু নেই। যে যত্রতত্র গ্রেফতার, আবার যত্রতত্র মব, কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আমি বলবো যে গণ অভ্যুত্থানের পরপর পুলিশ প্রশাসনকে যেভাবে পুনর্গঠন করা প্রয়োজন ছিল, সেটা হয়নি। ফলে এখন যে তরুণ যুবক ছাত্র গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণ করেছিল, পুলিশ তাদের উপর নিপীড়ন চালিয়েছে, সেই পুলিশই তো এখন বহাল তবিয়তে। তো সুতরাং আপনি সুন্দর গোলাপের সুরভিত পাপড়ির মতো আচরণ কিভাবে চান? আপনি তো এই কাঠামোকে ভেঙে দিতে পারেননি, প্রয়োজন ছিল কার্যকর ভূমিকা নিতে, কার্যকর করতে পারেননি, গতিশীল করতে পারেননি, তাকে পুনর্গঠন করতে পারেননি। আপনি কি করেছেন? যে কেবল পোশাক পরিবর্তন করে মাঠে নামিয়ে দিয়েছেন।
তো এই ধরনের ঘটনা ঘটবেই, এটা অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি যে দ্রুততম Okay, সময়ের আমরা মধ্যে সুরাহা অনুষ্ঠানের প্রয়োজন। একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।